তো স্যার আজকে আর কি আমরা অনেকেই ভার্সিটিতে যাইতে চাচ্ছিলাম আমাদের এই এনার্জি ল্যাব করার জন্য স্যার। আচ্ছা, আচ্ছা। যদি স্যার একটু শর্টে কন্ডাক্ট করা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, সিউর, সিউর। জি স্যার। আমি তাহলে ফার্স্ট আপনাদেরকে ওয়েবসাইটটা দেখে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ বেশিরভাগ জিনিসই আমাদের মনে থাকে না। কিন্তু ক্লাসরুমে যদি কখনো আমি একটা জিনিস রেখে দিই, আপনারা যখন তখন এটা অ্যাক্সেস করতে পারবেন ইভেন সেমেস্টার শেষ হয়ে যাওয়ার পরেও। সো এইটার মধ্যে খুব ভালোভাবে ফিল্টারের ক্লাসিফিকেশন করা আছে। আমি দেখে খুব অবাক হয়েছি যে একদম যত কিছু হওয়া সম্ভব একটা ওপেনএমডি অ্যাক্টিভ ফিল্টার। সো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এতদিন পর্যন্ত যেই ফিল্টারগুলো পড়ে আসছি সেটা ছিল হলো গিয়ে আমাদের প্যাসিভ ফিল্টার। মানে এটার মধ্যে কোনো অ্যাক্টিভ এলিমেন্ট ছিল না যেটা পাওয়ার কনজিউম করতো। আমরা জাস্ট একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টরকে প্যারালাল সিরিজ চেঞ্জ করে ২ ধরনেরই বানাইতে পারতাম। সেটা হলো গিয়ে ফার্স্ট অর্ডার, আমরা যেটা শিখছি আরকি, ফার্স্ট অর্ডার হাই পাস বা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। আমি জানি না আপনারা কি বাটারওয়ার্থ, নচ এগুলো কি শিখছেন নাকি? না স্যার, এগুলো এখনো শেখা মনে হয় হয়নি। শিখেননি। আমার আমার যেটা পার্সোনালি আমার অপিনিয়ন, আপনারা কিছু মনে করেন না। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যে এতদিন পর্যন্ত ওই ইলেকট্রিক্যালের যেই কন্ডাক্ট করা হইছে মানে পুরা কোর্স কারিকুলাম সেটা খুব উইক। খুব উইক এই অর্থে যে মানে কিছু জিনিস আছে যেগুলি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে পরে তো কারোরই মনে থাকবে না, আমারও মনে নেই টু বি অনেস্ট। নচ ফিল্টার যদি এখন আমাকে ডিজাইন করতে দেন আমি পারবো না করতে, ইন্টারনেট না দেখে। কিন্তু এই যে আইডিয়াগুলা, মানে এই নচ ফিল্টারের কাজটা কি, বাটারবোর্ড ফিল্টারের কাজটা কি, বা মনে করেন একটা 555 টাইমারের কাজটা কি, এই জিনিসটা আমি দেখলাম যে আপনাদেরকে কেউ ইন্ট্রোডিউস করে নেই। অথচ আপনাদের কিন্তু অলমোস্ট 2 ইয়ার্স শেষের দিকে, তাই না? সেকেন্ড ইয়ার শেষের দিকে, জি স্যার। থার্ড ইয়ারে উঠবেন। সো আপনাদের টিচারদের উপর রিলাই করলে হবে না, বুঝছেন? কারণ এক টিচার একেকভাবে কোর্স কমপ্লিট করে এবং আপনাদের যে কোর্সের কারিকুলামটা ডিজাইন করা হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে হলে গিয়ে মনে করেন বুয়েট বা অন্য যেসব ইউনিভার্সিটিতে 6 মাসের সেমিস্টার, সেই সেমিস্টারের কোর্স কারিকুলামটাকেই কিন্তু আপনাদের 3 মাসের পিরিয়ডে স্কুইজ করে আনা হয়েছে। আপনারা হয়তো জানেন অলরেডি। কারণ আপনাদের বেশিরভাগ টিচারই আসছে হলে গিয়ে এরকম ইউনিভার্সিটি থেকে যেখানে আপনার 6 মাসের সেমিস্টার হয়। মনে করেন রুয়েট থেকে বেশিরভাগ টিচারই কিন্তু রুয়েটের গ্রিন ইউনিভার্সিটি, সো ওদের ওখানে কিন্তু 6 মাসের সেমিস্টার। বুয়েটের ওখানে 6 মাসের সেমিস্টার। সো টিচাররা যখন কোর্সটা ডিজাইন করছে তখন ওরা কি করছে যে ওরা যেটা শিখে আসছে সেটাকেই ওরা এই আপনাদেরটার মধ্যে লিখে একটা কোর্স সিলেবাস বানাইছে। কিন্তু এটা আলটিমেটলি হয়েছে কি যে আপনাদের 3 মাসে কিছুতেই এই 6 মাসের জিনিস, মানে যেখানে 36টা লেকচার হয়, 36টা বা 40টা লেকচার কন্ডাক্ট করা হয় 6 মাসে, সেটা আপনাদের এই 22টা বা 24টা লেকচারে কিছুতেই কমপ্লিট করা সম্ভব না। এটা ইম্পসিবল। সো অনেক কিছু দেখা যায় লেফট আউট হয়ে যায়। তো এক টিচার একেকটা জিনিস বাদ দেয়। কেউ অনেক ইম্পোর্টেন্ট জিনিস বাদ দিয়ে দেয়, কেউ হয়তোবা রিলেটিভলি কম ইম্পোর্টেন্ট জিনিস বাদ দেয়। সো আপনাদের সবার কাছে যেহেতু কোর্স প্রোফাইল আছে, সো আপনারা একটু করবেন কি প্রত্যেকটা কোর্সের শেষে একটু মিলাবেন যে স্যার কি জিনিস স্কিপ করে গেছে। তো দেখবেন যে যেসব জিনিসগুলো স্কিপ করে গেছে ওগুলা জাস্ট উইকিপিডিয়া বা অন্য কোনো জায়গাতে জাস্ট আইডিয়াটা পড়ে রাখবেন যে এটা দিয়ে আসলে হয়টা কি, কিভাবে বানানো হয়, বা এটার ফিজিক্সটা কি, এটা আপনাদের জানার প্রয়োজন নেই। আপনাদের জাস্ট জানার প্রয়োজন এরকম একটা জিনিস এক্সিস্ট করে এবং এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। যখন ইউজ করবো তখন তো ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার সার্কিট শালা ডায়াগ্রাম চারজন পাবো। মাত্র। এটা আপনারা বাই দিস টাইম আপনারা জানেন যে আপনারা একটা প্রি এমপ্লিফায়ার ডিজাইন করছেন, আপনারা ইন্টারনেটে যখনই সার্চ দিয়েছেন কোনো হাজার হাজার ডকুমেন্ট চলে আসছে, তাই না? জি সো স্যার। আপনাদের কিন্তু সার্কিট ডায়াগ্রাম মুখস্থ রাখার কোনো দরকার নেই। এটা আমি একদম টোটালি আননেসেসারি মনে করি। আপনাদের যেটা জানা লাগবে সেটা হলো বেসিক আইডিয়াটা, প্রিন্সিপলটা, ঠিক আছে? সো আপনারা এই কোর্স প্রোফাইলটা আপনি মনে করেন এই সেমেস্টারে যে ৫টা কোর্স ছিল প্রত্যেকটা কোর্স প্রোফাইল রাখবেন সাথে। কি জিনিস বাদ দিছে ওগুলা নিজ দায়িত্বে একটু দেখে নিবেন, ঠিক আছে? এইজন্য আমার মনে হয়েছে আমি প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞেস করি, আপনাদের কি 555 টাইমার পড়ানো হয়েছে? কেউ বলে যে 555 টাইমার পড়ানো হয়নি। কিন্তু আমি কোর্স প্রোফাইল খুলে দেখলাম 555 টাইমার আছে আপনাদের। সেখানে নিশ্চয়ই কোনো একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। আপনারা একটু মানে কাইন্ডলি যে 555 টাইমার, নচ ফিল্টার, বাটারওয়ার্থ ফিল্টার এগুলো একটু নিজেদের টাইমে পড়বেন। সো আজকে আমরা যে জিনিসটা পড়বো যে আপনারা এতদিন যে জিনিসটা পড়ে আসছেন প্যাসিভ ফিল্টার, শুধুমাত্র ক্যাপাসিটর এবং রেজিস্টর ইউজ করে, ওইটারই অ্যাক্টিভ ভার্সনটা দেখবো। অ্যাক্টিভ ভার্সনটা কীভাবে হবে, যখন আমরা এটার সঙ্গে একটা বাফার কানেক্ট করে দিব স্বাভাবিকভাবে, তখন এটা হয়ে যাবে একটা অ্যাক্টিভ ফিল্টার। এখন অ্যাক্টিভ রেকর্ডিংটা অন হয় নাই। রেকর্ডিং অন আছে। রেকর্ডিং অন আছে। অ্যাক্টিভ ফিল্টার অনেক ধরনের হয়। অ্যাক্টিভ ফিল্টার আপনি অনেকভাবে বানাইতে পারেন। তবে সবচেয়ে সিম্পল যে অ্যাক্টিভ ফিল্টার সেটা হলো গিয়ে ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার। এটা আর কিছুই না, আপনারা অলরেডি কালকের প্রেজেন্টেশন থেকে এই সার্কিটটা দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন এখানে কি হচ্ছে। তমাল আমাকে বলেন তো এখানে মানে বাফারটার গুরুত্বটা কি? স্যার ইনপুট সিগন্যালটাকে ডিরেক্টলি আউটপুটে হচ্ছে। সেটা তো আমরা নরমাল তার দিয়ে পাস করতে পারতাম, কারণ তারের মধ্যে তো ভোল্টেজ চেঞ্জ হয় না। জি স্যার।
তাহলে এখানে বাফারটা দিলাম কেন? স্যার ইম্পিডেন্সটা যাতে ঠিক থাকে। এক্স্যাক্টলি, এই ইনপুট এবং আউটপুটের ইম্পিডেন্স ম্যাচ করার জন্য। কারণ এটার পরে একটা থাকতে পারে, অ্যাম্প্লিফিকেশন স্টেজ থাকতে পারে। আমার এই ক্যাপাসিটরের কারণে যে ইম্পিডেন্সটা, সেটা যদি আমার অ্যাম্প্লিফিকেশন স্টেজ ইন্টারফেয়ার করে, তাহলে তো আমার গেইন রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? ইনপুট আউটপুট রেশিও। সো আমি যদি মাঝখানে একটা বাফার লাগাই দিই, আমি জানি যে বাফারের ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট এবং আউটপুট ইম্পিডেন্স 0। সো 0 ইম্পিডেন্স অ্যাড হবে পরের স্টেজে। তো আমার এই সাইডের ইম্পিডেন্স আর এই সাইডে কোনো ইফেক্ট ফেলবে না। বুঝতে পারছেন? সো এইটাই হলো কি মেইন আইডিয়া ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টারের পিছনে। সো এটা আপনারা যদি কালকে যেমন আমরা একটা প্রবলেমে পড়ছিলাম যে আমার একজনের সার্কিট দেখে মনে হয়েছে যে এই সাইডের স্টেজটা পরের সাইডে ইন্টারফেয়ার করতেছে, সে একটা পট দিয়েই দুইটা কাজ করছিল আর কি। সো আমি এই জন্য বলছিলাম যে আপনারা মাঝখানে বাফার কানেক্ট করে দেন। সো এইটাকে আমরা বলবো হলে গিয়ে ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার। ফার্স্ট অর্ডার মানে হলে গিয়ে সবচেয়ে সিম্পল এবং এটার রোল অফ মানে হলে গিয়ে অনেক কম বা অনেক বেশি। রোল অফ হলে গিয়ে অনেক বেশি। আমি জানি না আপনারা রোল অফ জিনিসটা জানেন নাকি? রোল অফ জিনিসটা হলে গিয়ে আমরা যখন একটা ফিল্টার ডিজাইন করি তখন তো আমরা একটা এফসি ক্যালকুলেট করি, তাই না? এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি। জি স্যার। এফসিটা যে ক্যালকুলেট করি, এফসি এই ফ্রিকোয়েন্সিতে অ্যাটেনুয়েশন কত পার্সেন্ট হয়? মানে কত পার্সেন্ট অ্যামপ্লিটিউড কমে গেলে আমরা ওটাকে বলি কাট অফ ফ্রিকোয়েন্সি। 70% এর মতো স্যার। এক্স্যাক্টলি। তাইলে মানে একটা নির্দিষ্ট পয়েন্টে আপনি আপনার একটা এফসি পাবেন যেখানে আপনার ওই 70% অ্যাটেনুয়েশন হবে, তাই না? বুঝতে পারছেন? মানে ফিল্টারের আইডিয়াটা কি? ফিল্টারের আইডিয়াটা হলো গিয়ে ও যত ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে সবার অ্যামপ্লিটিউড সমান থাকবে। এই সাইডে কিন্তু অ্যামপ্লিটিউড, মনে করেন আপনি একটা 5 ভোল্টের সিগন্যাল দিছেন, সেটার মধ্যে আপনার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আছে 5 ভোল্ট করে। 1 হার্টজ আছে 5 ভোল্ট করে, 10 হার্টজ আছে 5 ভোল্ট করে, 1 মেগা হার্টজও আছে 5 ভোল্ট করে। সব কিছু 5 ভোল্ট করে আছে। তো এই ফিল্টারটা দিয়ে যখন সিগন্যালটা পাস করবে, তখন এটা দেখে বোঝা যাইতেছে এটা হলো গিয়ে একটা কি ফিল্টার? লো পাস ফিল্টার, তাই না? সো লো পাস ফিল্টার আপনার এফসি মনে করেন 1 কিলো হার্টজে। তো 1 কিলো হার্টজের আগের যত ফ্রিকোয়েন্সি আছে সবাই কিন্তু 5 ভোল্ট করে পাস হতে পারবে। মানে সবারই 5 ভোল্ট করে সিগন্যালটা যাবে। কিন্তু যখনই 1 কিলো হার্টজে যাবে, তখন 1 কিলো হার্টজটাকে 1 কিলো হার্টজের কতটুকু আপনি দেখতে পারবেন আউটপুটে এই ফিল্টার দিয়ে যাওয়ার পরে? 1 কিলো হার্টজকে জাস্ট 70% কমায় দিবে, ঠিক আছে? আউটপুট আমরা 30%টা পাবো। 30%টা পাবেন। এবং এরপরে যত ফ্রিকোয়েন্সি যাবে, মনে করেন এফসি হলে কি আপনার 1 কিলো হার্টজে, এফসির পরে আছে মনে করেন 2 কিলো হার্টজ। 2 কিলো হার্টজ আপনি যদি যান তাহলে 2 কিলো হার্টজ আরও কম পাবেন না? 2 কিলো হার্টজ কিন্তু আরও কম পাবেন। দেখছেন? মানে এই কার্ভটা যদি আপনি ফলো করেন, তাহলে 2 কিলো হার্টজে গেলে কিন্তু আপনার অ্যামপ্লিটিউড আরও কমে যাবে। 3 কিলো হার্টজে গেলে আরও কমে যাবে। 10 কিলো হার্টজ যেতে আপনার সিগন্যালটা মোটামুটি নাই হয়ে যাবে। এভাবেই কিন্তু ফিল্টারিংটা হয়। ফিল্টারিংটা মানে কিন্তু আপনি যেই পয়েন্টে কাট অফ, ওই পয়েন্টের পরে যে আর কোনো ফ্রিকোয়েন্সি যাবে না এমন কিন্তু না। যাবে এবং গ্র্যাজুয়ালি কমে যাবে। এই যে গ্র্যাজুয়ালি কমে যাওয়াটা, এই ফেনোমেননটাকে বলা হয় রোল অফ। এই যে দেখতেছেন না এই জিনিসটা রোল অফ করতেছে, অনেকটা পাহাড়ের ঢালের মতো রোল অফ জি স্যার। করতেছে। এই জিনিসটাকে বলা হলো রোল অফ। তো কিছু ফিল্টার থাকে যাদের আপনার রোল অফ খুব শার্প। মানে কিছু ফিল্টার থাকে এরকম, একদম এখানে যে ঠাস করে নেমে পড়ে। এগুলো হলো খুব শার্প রোল অফ, ঠিক আছে? আর কিছু ফিল্টার থাকে একটু রিল্যাক্সড, কীরকম এইভাবে যায় আস্তে আস্তে করে রোল অফ করে। কিন্তু দুইটারই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আপনি 70% পাবেন আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই না? এখানেও একটা নির্দিষ্ট জায়গায় মনে করেন এখানে আপনি পাবেন 70%, এই জায়গায় পাবেন মনে করেন এটার পাবেন হলে গিয়ে আরেকটু পরে মনে করেন, কারণ যেহেতু এটা রোল অফটা বেশি। কিন্তু দুইটারই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আপনি 70%টা পাবেন। এটা আপনার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। সো কিছু জায়গায় আমরা চাই যে এরকম খুব শার্প রোল অফ করবে, যেখানে আমার টলারেন্স খুব টাইট। মনে করেন আপনি 1 কিলো হার্টজের একটা এফসি কাট অফ ফ্রিকোয়েন্সির ফিল্টার ডিজাইন করছেন, আপনি 2 কিলো হার্টজে গেলেই মোটামুটি সিগন্যালটা নাই হয়ে যাবে, এরকম আপনি এক্সপেক্ট করবেন। ওইসব জায়গাতে আপনি এরকম শার্প রোল অফ যাবেন। আর কিছু জায়গায় আছে যেখানে আপনি 1 কিলো হার্টজের পরেও বেশ কিছু লম্বা সময় সিগন্যালটা চাবেন, কিন্তু ওইটার অ্যামপ্লিটিউড কম হবে। এখন এই যে আমাদের ভয়েসের জন্য আমরা মনে করেন একটা ফিল্টার বানাবো, আমাদের মুখের কথাকে ফিল্টার করার জন্য। আমরা জানি যে আমাদের ভয়েস 125 হার্টজ থেকে 8 কিলো হার্টজ পর্যন্ত এক্সটেন্ড করে। তো এখন আপনি এখানে যখন ফিল্টারটা বানাবেন তখন আপনি কি শার্প রোল অফ চাবেন নাকি এরকম রিল্যাক্সড একটু রোল অফ চাবেন? রিল্যাক্সড। কারণটা কি? স্যার আমাদের
তো কথাটা ফ্রিকোয়েন্সি তো আপ ডাউন করতেছে এই জন্য। না, কিন্তু লিমিট তো বলেই দিলাম, হায়ার লিমিট তো আমি 8 কিলোহার্টজ বলেই দিলাম। তাহলে বলতে পারবো না স্যার। আমরা চাবো একটু রিল্যাক্স করতে, কারণ 8 কিলোহার্টজ বললে যে একদম ঠিক 8 কিলোহার্টজে যেই আমার ফ্রিকোয়েন্সি এক্সটেনশনটা শেষ হবে, এটা তো আমি জানি না। 8 কিলোহার্টজের কিছুটা পরেও এক্সটেন্ড করতে পারে, যদিও এটা জরুরি না, কিন্তু এটা প্লিজিং, শুনতে ভালো শোনায়, ঠিক আছে? একদম 8 কিলোহার্টজে যদি আপনি শার্প কাট অফ করে দেন, তাহলে আপনার কথাটা অনেক সময় ডিস্টর্টেড শোনা যেতে পারে। মানে হঠাৎ করে 8 কিলোহার্টজের পরে এক্সটেন্ড করলো আপনার গলার ফ্রিকোয়েন্সিটা, তখন আপনি ওই জিনিসটা হঠাৎ করে শুনতে পারবেন না। তো তখন জিনিসটা ভালো শোনাবে না আরকি। তো ওই জায়গায় রিল্যাক্সড ভাবে আমরা শোনাইতে পারি। কিন্তু কিছু, কিছু জায়গায় আছে যে, যে আমি ঠিক মনে করে বলতে পারতেছি না যে কোন জায়গায় একদম ফ্রিকোয়েন্সিটা একদম টাইট হওয়া লাগবে। 8 কিলোহার্টজ মানে 8 কিলোহার্টজ। 8 কিলোহার্টজের একটু পরের সিগন্যালও যেতে পারবে না। ওইসব জায়গাতে আপনি অনেক হায়ার অর্ডারের ফিল্টার ইউজ করবেন। সো ফিল্টারের অর্ডারটা বাড়ানো হয় জেনারেলি এইজন্য। মানে ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার হলে গিয়ে খুব রিল্যাক্সড, মানে এরকম আস্তে, আস্তে করে এরকম করে যেতে দেয়। কিন্তু আপনার যে হায়ার অর্ডারের হাই পাস ফিল্টার, ওগুলো এরকম শার্প করে উঠে এরকম ঠাস করে চলে যাবে। বুঝতে পারছেন? মানে আপনার যত শার্প এই রোল অফটা প্রয়োজন হবে, তত আপনার ফিল্টারের অর্ডার বাড়াইতে হবে। এটাই হলো গিয়ে এই জিনিসটার প্রিন্সিপাল। আপনারা এই জিনিসটা নিশ্চয়ই ইলেকট্রনিক্স 2 তে পড়ছেন, তাই না? এখন চলতেছে না আপনাদের ইলেকট্রনিক্স 2? জি স্যার, এখন চলতেছে। আপনারা কি এখনো ফিল্টারিং পর্যন্ত আসছেন? জি স্যার, ঠিক। পড়ছি। আচ্ছা। সো এটার মধ্যে আপনারা নিশ্চয়ই অ্যাক্টিভ হাই পাস এবং লো পাস ফিল্টার পড়ছেন। সো এটা হলো গিয়ে আপনার ফার্স্ট অর্ডারের ফিল্টার, এবং ফিল্টারের অর্ডার যখন আমরা বাড়াই, তখন জাস্ট আমার কম্পোনেন্টটা বাড়ে। মানে যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্সের পরিমাণ বাড়ে। যেমন মনে করেন এটা একটা সেকেন্ড অর্ডারের ফিল্টার। সেকেন্ড অর্ডারের ফিল্টারে কি হয়েছে, একটা ক্যাপাসিটরের জায়গায় আমরা 2টা ক্যাপাসিটর ইউজ করছি। একটা রেজিস্ট্যান্সের জায়গায় আমরা 2টা রেজিস্ট্যান্স ইউজ করছি। R3, R4, C1, C2 এই 4টাই কিন্তু আমার ফিল্টারিংয়ের রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটর। সো এই সেকেন্ড অর্ডার ফিল্টারে কী হবে, এই সেকেন্ড অর্ডার ফিল্টারে আপনি রোল অফটা আরও হাই পাবেন, মানে স্টিপ পাবেন। এই দেখেন এখানে একটা রোল অফের দেওয়া আছে, মোটামুটি একটা ধারণা দেওয়া আছে যে ফার্স্ট অর্ডার ফিল্টারে আপনি রোল অফ পাবেন হলে গিয়ে 20 ডিবি পার ডিকেড। অলরেডি আপনারা ডিবির আইডিয়াটা এই ইসের থেকে জানেন, ওই প্রি অ্যাম্প্লিফায়ার থেকে। ডিবি হলে গিয়ে আমার জাস্ট ইনপুট আউটপুটের রেশিও একটা, তাই না? লগারিদমিক রেশিও। জি স্যার। তার মানে এটাতে কী বোঝা যাচ্ছে, প্রতি ডিকেডে আপনার এই পরিমাণ অ্যাটিনিউয়েশন হবে, 20 ডিবি পরিমাণ অ্যাটিনিউয়েশন হবে। মানে ইনপুট আউটপুট ইনপুটের তুলনায় কমে যাবে। অ্যাটেনুয়েশন হবে হলো 20 ডিবি। আর আপনার সেকেন্ড অর্ডার ফিল্টারে আপনার অ্যাটেনুয়েশন হবে আরও বেশি, 40 ডিবি। মানে রেশিওটা আরও আরও বেড়ে যাবে। থার্ড অর্ডারে আপনি পাবেন 60, ফোর্থ অর্ডারে পাবেন 80, ফিফথ অর্ডারে পাবেন হলে 100 ডিবি। হিউজ পরিমাণে, মানে একদম শার্প ট্রানজিশন হবে। আপনার 8 কিলোহার্টজে যাবে, সাথে সাথে আপনার সিগন্যাল বন্ধ, আর পরের কোনো সিগন্যাল যেতে পারবে না। সো যত অর্ডার বাড়াবেন তত আপনার অ্যাটেনুয়েশন তত ভালো হবে। তবে ইন জেনারেল আমরা যখন ইলেকট্রিক্যাল সার্কিট বানাই, তখন জেনারেলি আমরা সেকেন্ড অর্ডার ফিল্টার আমাদের জন্য গুড ইনাফ। 40 ডিবি পার ডিকেড এটা আমাদের জন্য গুড ইনাফ অ্যাটেনুয়েশন। আর আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা হলো গিয়ে আপনি এটা আমাদের ল্যাব রিপোর্টের মধ্যে নাই, কিন্তু আমরা কিন্তু চাইলে এই অ্যাক্টিভ ফিল্টার এবং অ্যাম্প্লিফিকেশন একই সঙ্গে এক স্টেজে, মানে একটা অপেম দিয়ে করতে পারি চাইলে। আপনি যদি মনে করেন এই যে এখানে ফার্স্ট অর্ডার একটা ফিল্টার, এটা হলে গিয়ে আপনার অপেম্পের নন ইনভার্টিং টার্মিনালে লাগানো। আপনি কিন্তু ইনভার্টিং টার্মিনাল দিয়ে কিন্তু এটার মধ্যে একটা গেইন অ্যাপ্লাই করতে পারবেন। মানে সিগন্যালটা একই সঙ্গে আপনার ফিল্টার্ড হবে এবং সিগন্যালটা অ্যাম্প্লিফাইড হবে। সো এটা কিন্তু ভালো একটা ট্রিক, এটা চাইলেই আমরা আমাদের সার্কিটে ইনকর্পোরেট করতে পারি। সো এখানে আপনার গেইনের সূত্রটা সেমই থাকবে। এখানে গেইনের সূত্রটা দেওয়া আছে, এই যে নন ইনভার্টিং এন্ডে না, এটা নন ইনভার্টিং পিনের জন্য। হ্যাঁ, ভোল্টেজ গেইন হলে গিয়ে আপনার এই যে ভি আউট ডিভাইড বাই ভি ইন এফ এফ বাই সি এফ বাই এফ সি 1 প্লাস এফ বাই এফ সি হোল স্কোয়ার। এই যে এখানে পাস ব্যান্ড গেইন অফ দ্য ফিল্টার ইজ 1 প্লাস R2 বাই R1। এইভাবেই কিন্তু আমরা এটাকে কিন্তু নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে পরিণত করতে পারি, যেহেতু নন ইনভার্টিং এন্ডে যাইতেছে। সো এই পুরো জিনিসটাকে যে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে সূত্র 1 প্লাস R2 বাই R1, ওটা দিয়ে আমরা এখানে গেইনটা পেতে পারি। যেহেতু আমাদের ইনভার্টিং এন্ডটা মুক্ত আছে, আমরা চাইলে এটাকে
নরমালি যেটা ফিল্টারিং এ করি যে এটাকে জাস্ট একটা ফিডব্যাক লুপ বানিয়ে দিতে পারি বাফার ভোল্টেজ ফলোয়ার হিসাবে, অথবা আমরা এখানে রেজিস্ট্যান্সের সেটআপ বসে আমরা এই জিনিসটাকে একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার বানিয়ে ফেলতে পারি। সো আমাদের যদি মনে করেন কোন জিনিসটা আমাদের জন্য এসেনশিয়াল, আমরা যখন ভয়েস রেকর্ড করব তখন আমাদের জন্য এই কোন ফ্রিকোয়েন্সিটা আগে ফিল্টার করাটা এসেনশিয়াল, হাই ফ্রিকোয়েন্সি নাকি লো ফ্রিকোয়েন্সি? স্যার লো ফ্রিকোয়েন্সি স্যার। কেন? স্যার আমরা তো লো ফ্রিকোয়েন্সির কথা বলবো স্যার। ওটা তো তাহলে ফিল্টার করার দরকার নেই, ওটার মধ্যে তো আমার ভয়েসের সিগন্যাল আছে। মানে জেনারেলি যে নয়েজগুলো ইনডিউস হয় আমার ভয়েস সিগনালে, সেই নয়েজগুলোর ফ্রিকোয়েন্সি কত? এক্সটার্নাল নয়েজের কথা বলতেছি। স্যার 2 থেকে স্যার 5 কিলোহার্টজ। নয়েজ? না স্যার, ফ্রিকোয়েন্সি স্যার। না না, আমি নয়েজের কথা জিজ্ঞেস করছি। ফিল্টার তো করি আমরা নয়েজ, তাই না? মানে যেটা প্রয়োজন নেই। তো আমাদের যে ভয়েস মানে মানে ভয়েস সিগন্যাল রেকর্ডিংয়ের ক্ষেত্রে যে নয়েজগুলো আছে, এই নয়েজগুলোর কত ফ্রিকোয়েন্সি? স্যার অনেক লো ফ্রিকোয়েন্সি হয় এগুলো। কোথা থেকে আসে? উৎস কি নয়েজের? স্যার আশেপাশের শব্দই তো স্যার নয়েজটা ইয়ে করে। না, নয়েজ মেইনলি আসে হলে কি আপনার যে থেকে কম্পিউটারের মধ্যে আপনি যে সিগন্যালটা নিবেন, কম্পিউটারের যে নিজস্ব নয়েজ আছে 10 কিলোহার্টজ, তারপরে হলে কি আপনার আশেপাশে যে নয়েজ আছে ওগুলো তো সাউন্ড সিগন্যাল, ওগুলো তো আপনার ভয়েসের ফ্রিকোয়েন্সির মধ্যেই পড়ছে, ওগুলোকে তো আপনি ফিল্টার করতে পারবেন না, ওগুলোকে ফিল্টার করলে আপনার ভয়েসই চলে যাবে। নয়েজ বলতে তো আমরা মেইনলি বুঝি ইলেকট্রিক্যাল নয়েজ। ইলেকট্রিক্যাল নয়েজ কোথার থেকে আসতেছে? কম্পিউটার থেকে আসতেছে, জি স্যার, পাওয়ার কম্পিউটার লাইন থেকে। থেকে আসতেছে 50 হার্টজ, কিন্তু 50 হার্টজ তো আপনি করতে পারবেন না, কমাইতে পারবেন না। 50 হার্টজ কমাইতে গেলে আপনার ভয়েসের যে লোয়ার ফ্রিকোয়েন্সি এক্সটেনশন ওগুলি কাট হয়ে যাবে। ওই যে দেখালাম যে রোল অফের মধ্যে পড়ে যাবে। রোল অফের মধ্যে যদি পড়ে যায় তাহলে আপনার দেখা যাবে 125 হার্টজের মধ্যে আপনার যে ভয়েসের সিগন্যাল আছে ওগুলোও ডিস্টর্টেড হয়ে যাবে। সো হ্যাঁ, 50 হার্টজের নয়েজটা আমরা ফার্স্টে করতে চাই লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি আরেকটা নয়েজ আছে, সেটা হলো কি হ্যান্ডলিং নয়েজ। হ্যান্ডলিং নয়েজ হলে কি আপনার ওই মাইক্রোফোনটা আপনি এক হাত থেকে যে আরেক হাতে নেবেন, বা হাতটা ওটার মধ্যে যে ঘষা খাবে বা মুভমেন্ট করবে, ওই জিনিসটার নয়েজ হলে লো ফ্রিকোয়েন্সি নয়েজ। ঠিক আছে, তাহলে লো ফ্রিকোয়েন্সিটা আমরা আগে দিলাম, মানে আমরা আগে একটা হাই পাস ফিল্টার দিলাম। এখানে যেটা দিছে হাই পাস ফিল্টার আমরা আগে দিলাম, হাই পাস ফিল্টারের সঙ্গে আমরা একটা অ্যাম্প্লিফিকেশন স্টেজ যোগ করে দিলাম। তাহলে আপনার কি হবে, সিগন্যালটা ফিল্টারও হবে, ফিল্টারের সাথে সাথে আপনি মনে করেন 2 গেইন বা 3 গেইন দিলেন, বেশি গেইন দিবেন না এই স্টেজে, অল্প কিছু গেইন দিলেন। তাহলে লাভ কি হবে, আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও ইমপ্রুভ করবে। কারণ সিগন্যালটাকে অলরেডি আপনি নয়েজ মুক্ত করতেছেন ফিল্টারিং করে, তারপরে যদি হালকা একটা গেইন দেন তাহলে কিন্তু এখানে আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও ড্রামাটিক্যালি ইনক্রিজ করবে। কারণ নয়েজ ফ্রি একটা সিগন্যালকে আপনি একদম সাথে সাথে গেইন করে দিচ্ছেন, তাহলে একদম নয়েজ মুক্ত একটা সিগন্যাল অনেক বেড়ে যাচ্ছে, তার মানে এটার সিগন্যাল টু নয়েজ রেশিও বেড়ে যাচ্ছে। সো এইভাবেও আপনারা কিন্তু ইন্টেলিজেন্ট একটা সার্কিট ডিজাইন করতে পারেন। সিমিলারলি আপনারা কিন্তু সেকেন্ড অর্ডার যে ফিল্টার আছে ওই সেকেন্ড অর্ডার ফিল্টার দিয়েও কিন্তু সিমিলার কাজটা করতে পারেন। জাস্ট ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়ায় দিলেন এবং সাথে একটা অ্যাম্প্লিফিকেশন স্টেজ রেখে দিলেন, মানে এটাকে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বানাইলেন। তাহলে আপনার যেটা হবে, রোল অফটা কমে যাবে এবং আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও ইনক্রিজ করবে। সো এটার পুরোটা সূত্র এখানে দেওয়া আছে, জাস্ট নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে সূত্র 1+R2/R1, আর এফসি আপনাকে এখানে ক্যালকুলেট করবেন 2π 1/√R3R4 R3R4 C1 C2। মানে আগে আমাদের ছিল হলে কি আরসি, এখন আরসির জায়গায় √, যেহেতু এটা স্কোয়ার হয়ে যাচ্ছে এই জন্য রুট দিছে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা। মানে এটার তো এখন ইউনিটটা তো স্কোয়ার্ড হয়ে যাচ্ছে, R3-র সঙ্গে R4 গুণ করে, C1-এর সঙ্গে C2 গুণ করে ইউনিটটা স্কোয়ার্ড হয়ে যাচ্ছে, এই জন্য এখানে একটা রুট দিছি ইউনিটটা আরসির ইউনিট রাখার জন্য। সো এই সূত্রটা তখন আমরা ইউজ করবো। তো আমাদের আজকে ল্যাব রিপোর্টটা এটার উপরই। সো এইখানে আপনাদের ল্যাব রিপোর্টে আসলে বেশি কিছু দেখানোর নাই, কারণ খুবই সিম্পল একটা সার্কিট, কিন্তু আমার মনে হয় এটা আপনারা জেনে রাখেন, ভবিষ্যতে হয়তো কাজে আসবে কখনো। সো এখানে আপনার যে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টারের ডেফিনেশন, ব্যান্ড পাস ফিল্টারের ডেফিনেশন দেওয়া আছে এবং সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। সো আপনাদের যেই কাজটা করতে হবে, আপনাদেরকে এই 2টা সার্কিট বানাইতে হবে। তো এখন তো অলরেডি আপনাদের জন্য এই জিনিসটা পানির ভাত হয়ে যাওয়ার কথা। এটা হলো কি একটা লো পাস ফিল্টার সেকেন্ড অর্ডার, এটা হলো কি সেকেন্ড অর্ডারের হাই পাস ফিল্টার। খুব অদ্ভুত একটা কারণে এই ল্যাব রিপোর্টের মধ্যে ইকুয়েশনটা দেওয়া নেই, আমি ঠিক বুঝলাম না একটা ল্যাব রিপোর্টে কেন ইকুয়েশন দেওয়া নেই। সো আপনার ইকুয়েশনটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন যে কীভাবে এফসি আমরা ক্যালকুলেট করবো। এখানে জাস্ট আপনার ভ্যালু দেওয়া আছে যে এটার ভ্যালু এত। সো আপনাদের কাজটা কী হবে,
আপনাদের কাজটা যেটা হবে যে আপনারা এই ভ্যালুগুলো ইউজ করে ফার্স্টে এফসি ক্যালকুলেট করবেন। কারণ এখানে তো বলেই দেওয়া নেই যে এফসি এফসি কতর জন্য এই ভ্যালুগুলো নিছে ওরা। সো আপনারা 1/2π√ওভার এই R3 R4 C1 C2 করে হিসাব করে দেখবেন যে এখানে এফসি কত আসে। তো আপনারা জানবেন যে ওই এফসিতেই হলে কি আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি। তারপরে আমরা যখন এক্সপেরিমেন্টটা করব, আপনারা অবজার্ভ করবেন কি যে ওই এফসিতেই আমরা 70% অ্যাটেনুয়েশন পাচ্ছি। তো এতক্ষণ যে আমরা থিওরিটা বললাম, এই থিওরিটার তখন আমরা যুক্তিযুক্তটা দেখতে পারবো যে আসলেই 70% অ্যাটেনুয়েট করতেছে এবং ওই এফসির পরের ফ্রিকোয়েন্সিগুলোও কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু আরও বেশি অ্যাটেনুয়েশন হওয়ার পরে পাচ্ছি। সো আমাদের যেই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারকে যদি আমরা অ্যাম্প্লিফায়ার বলি, তাহলে আমরা কিন্তু ফিল্টারকে এক অর্থে বলতে পারি এটা হলো কি এক ধরনের অ্যাটেনুয়েটর, যেটা হলো কি আমার গেইনকে কমায় দেয়। অ্যাম্প্লিফায়ার যদি আমার গেইনকে বাড়ায় দেয়, ফিল্টার আমাদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালের গেইনকে কমায় দেয়, অ্যাম্পলিটিউডকে কমায় দেয়, মানে এটার গেইন হলে গিয়ে ফ্র্যাকশনে আসবে। এখানে আপনার একটা টেবিল দেওয়া আছে। সো টেবিলটা যদি আপনারা ফলো করেন তাহলে এখানে কি করতে হবে, ইনপুট ভোল্টেজ দিবেন, আউটপুট ভোল্টেজ মেজার করবেন। এটাই কিন্তু আপনাদের কাজ, আর কোনো কাজ নেই। ইনপুট ভোল্টেজ দেওয়া, আউটপুট ভোল্টেজ মেজার করা। আপনারা কি করবেন, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করবেন। 20 হার্টজ থেকে শুরু করে 1 মেগাহার্টজ পর্যন্ত আপনারা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করবেন। করার পরে ইনপুট ভোল্টেজ সেম রাখবেন। এখানে বলে দেওয়া আছে ইনপুট ভোল্টেজ কত রাখবেন। 2 ভোল্ট পিক টু পিক, 2 ভোল্ট পিক টু পিক ইনপুট সিগন্যাল রাখবেন। ইনপুট সিগন্যাল রাখার পরে আউটপুট সিগন্যালটা মেজার করবেন 2 ভোল্ট পিক টু পিকের জন্য। সো আপনারা দেখবেন যে যেই মুহূর্তে আপনাদের এফসিটা আসবে, মনে করেন এফসি হলে গিয়ে 10K, তখনই দেখবেন যে এখানে আপনারা 70% ডিক্রিজ পাইছেন। তখন আপনি এখানে গেইনটা হিসাব করবেন, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য গেইন হিসাব করবেন। দেখবেন যে গেইনটা আপনার গ্র্যাজুয়ালি কমতেছে। যদি এটা লো পাস ফিল্টার হয় তাহলে দেখবেন যে গেইনটা গ্র্যাজুয়ালি কমতেছে। ফ্রিকোয়েন্সি যত বাড়বে গেইন তত কমবে। তারপরে এটাকে লগারিদমিক হিসাবটা করবেন। প্রি অ্যাম্প্লিফায়ারের থেকে আপনারা অলরেডি জানেন লগারিদমিক হিসাবটা কীভাবে করতে হয়। টাইম ডিফারেন্সটা মাপবেন, মানে ইনপুট এবং আউটপুট সিগন্যালের মধ্যে টাইম ডিফারেন্সটা মাপবেন। দুইটার টাইম পিরিয়ড কি সেম আছে নাকি দেখবেন, মানে 20 হার্টজের জন্য ইনপুট এবং আউটপুটের টাইম পিরিয়ড সেম আছে নাকি। আইডিয়ালি টাইম পিরিয়ড সেম থাকার কথা। এবং ফেজ শিফটটা দেখবেন, দুইটার মধ্যে ফেজ শিফট কত কত ডিগ্রি। কত ডিগ্রি মাপতে হয় এটা কি আপনারা জানেন? ডিগ্রি কিভাবে মাপি আমরা? না স্যার, এটা দেখা হয়নি স্যার, কিন্তু অসিলোস্কোপে তো স্যার এমনিতেই বোঝা যায় যদিও একটু। 2π/ft। আমরা জেনারেলি কি লিখি, সাইন থিটা লিখি না? জি স্যার। সাইন থিটা লিখি। আর আমরা যখন এই ফ্রিকোয়েন্সি হিসাব করি তখন কি লিখি, সাইন ওমেগা টি। জি স্যার। সাইন ওমেগা টি সমান সমান আবার জানি সাইন 2π/ft, তাই না? 2π/ft। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই 2π/ft-টি আসলে থিটা, মানে সাইনের ভিতরে যা থাকবে সবই তো থিটা, তাই না? স্যার টাইম ডিফারেন্সটা কিভাবে মেজার করব স্যার, এটা বুঝি নাই। আচ্ছা, মনে করেন এখানে এই গ্রিডটা ধরলাম আমরা অসিলোস্কোপের গ্রিড, ঠিক আছে? সো আপনার মনে করেন একটা সিগন্যাল আসলো হলে কি এরকম, সরি ড্রিফট করে চলে গেছে। একটা সিগন্যাল আসলো মনে করেন এরকম, এরকম কিছু একটা আসলো। এটা হলে কি আমরা ধরেন আমার ইনপুট সিগন্যাল, আর আমার আউটপুট সিগন্যালটা আসলো হলে কি এই জায়গায়। তাহলে এই যে এই দুইটা পয়েন্টের মানে একই ফেজ, এখানে সিগন্যালটা যেই ফেজে আছে এখানে কিন্তু সিগন্যালটা একই ফেজে আছে, তাই না? একই ফেজ কিভাবে বুঝবেন, যে দুইটারই কিন্তু অ্যাম্পলিটিউড 0, তাই না? জি এবং স্যার। এই জায়গাও কিন্তু অ্যাম্পলিটিউড 0। তার মানে কি এই তিনটেই কি একই ফেজে আছে? একই ফেজে আছে স্যার। না, তিনটে একই ফেজে নাই। এই দুইটা এক ফেজে আছে। কেন? কারণ এখানে অ্যাম্পলিটিউড 0 এবং সিগন্যালটা রাইজিং। এখানে অ্যাম্পলিটিউড 0 এবং সিগন্যালটা রাইজিং। কিন্তু এখানে অ্যাম্পলিটিউড 0, সিগন্যালটা কি রাইজিং? না স্যার, সিগন্যালটা নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে। সো ফেজ চিনার সবচেয়ে ভালো উপায় হলো কি এটা, ফার্স্ট আপনার অ্যাম্পলিটিউড ম্যাচ করতে হবে, আর 2 সিগন্যালটা আইদার রাইজিং বা ডিক্রিজিং হইতে হবে, দুইটার ক্ষেত্রেই। সো আপনারা ওই পয়েন্টটা ডিটেক্ট করবেন যে কোন পয়েন্টে আপনার অ্যাম্পলিটিউড সেম এবং সিগন্যালটা রাইজিং। তো আমরা দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্টটা অ্যাম্পলিটিউড রাইজিং এবং ঠিক এটার নিচেই আপনি এক্সপেক্ট করবেন যে এটারটা রাইজিং। কিন্তু কোনো কারণে যদি ল্যাগ হয়, সিগন্যালটা যদি ল্যাগিং হয়, তখন কি হবে, একটা মিসম্যাচ তৈরি হবে। মিসম্যাচ তৈরি হওয়ার পরে কি হবে, এরকম দেখা যাবে যে এটার যখন পিক এটার তখন মিনিমাম। জি তো স্যার। তখন আপনার দুইটার একই ফেজ বের করবেন, তারপর এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা,
এটার মাঝখানে যে টাইম ডিফারেন্সটা, এই টাইম ডিফারেন্সটাই হলো কি আপনার ডেল্টা টি। টাইম ডিফারেন্স আপনারা মাপতে পারবেন, কারণ আপনারা প্রতি ঘরের ভ্যালু জানেন অসিলোস্কোপের ডায়াল থেকে, তাই না? সো ওইখান থেকে আপনারা টাইম ডিফারেন্সটা মেজার করতে পারবেন। টাইম ডিফারেন্সটা মেজার করার পরে জাস্ট 2π/ft করলেই আমরা থিটা পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এটা খুবই ছোট একটা ল্যাব এক্সপেরিমেন্ট, মানে এর থেকে ছোট ল্যাব এক্সপেরিমেন্ট হওয়া সম্ভব না। সো এই জিনিসটা আপনারা একটু ডিলিজেন্টলি করবেন। সামনের উইকে আমরা এটা নিয়ে, যেহেতু আপনাদের আজকে কি আছে, ল্যাবে স্যার যাওয়ার প্ল্যান আছে। গত ল্যাবে একটা ল্যাব এক্সপেরিমেন্ট বাকি আছে স্যার, ওইটা হ্যাঁ কি হ্যাঁ, দিতে আমি হবে জানি। স্যার? ওই দুইটাই আপনারা নেক্সট দিন দিয়েন, কারণ আমাদের শেষ, সিলেবাস কমপ্লিট আজকে, এটার পরে আর কোনো কিছু নেই। সো আমরা নেক্সট ক্লাসে জাস্ট ডিসকাশন করব, আর প্রজেক্টের জন্য কোনো ইমপ্রুভমেন্ট থাকে সেটা নিয়ে আলোচনা করব, এবং পরীক্ষা কিভাবে নিব সামনে ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? জি ঠিক আছে, তাহলে আপনারা তাহলে ল্যাবে যাওয়ার প্রিপারেশন নেন, তাহলে জি নেক্সট স্যার। উইকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, ক্লাস এন্ড করে দিলাম তাহলে আমি।